Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss ratio and proportion chapter from class 6. So let's start the class. আজকে কিন্তু ক্লাস 6 এর কোর্সে দেখি 21 থেকে কিন্তু আমরা 4 এর দাগ থেকে শুরু করব। আগের ক্লাসে আমি কিন্তু 3 এর দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। তাহলে দেখো 4 এর দাগ থেকে তাহলে শুরু করলাম। প্রথম অঙ্কটা দেখো, বলছে আমাদের ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের রেশিও দেওয়া আছে কত না 5:7, তাই তো 7:5। বলছে আমার ঘরের পরিসীমা ওই রেশিওতে বা ওই অনুপাতে কি কি হতে পারে চারটি লিখি। তাহলে এখানে কয়টি লিখতে বলেছে? চারটি লিখতে বলেছে, তাই না? তাহলে চলো, তাহলে আমাদের ঘরের দৈর্ঘ্য প্রস্থের রেশিও দেওয়া আছে। তাহলে দেখে নাও, ঘরটা নিশ্চয়ই এইরকম আয়তক্ষেত্রাকার ঘর, তাই না? তাহলে এর বলছে কি না দৈর্ঘ্য, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের রেশিও দেওয়া আছে। তাহলে প্রথমে দৈর্ঘ্য যেটা দেওয়া আছে কত 7 দেওয়া আছে। তাহলে এটা তো আমাদের দৈর্ঘ্য হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত মনে করো 7 দেওয়া আছে। তারপরে প্রস্থটা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, মানে কি এটা এখান থেকে এই পর্যন্ত তো প্রস্থ হয়, তাই না? তাহলে এটা 5 দেওয়া আছে, তার মানে এটাও 5 দেওয়া আছে আর এটা হচ্ছে 7 দেওয়া আছে। আর তোমরা জানো আয়তক্ষেত্রাকার বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান হয়, তাই না? সমান ও সমান্তরাল হয়, তাই না? তারপর দেখো, তাহলে এখানে আমাদের বলেছে কি চারটি লিখতে হবে পরিসীমা। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটার আগে লিখে নেবো। তাহলে আমাদের ঘরের দৈর্ঘ্য প্রস্থের রেশিও, তাহলে লিখবো যে আমাদের ঘরের, লেখো, তাহলে এখানে লিখবো কি আমার ঘরের, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের রেশিও ও প্রস্থের অনুপাত ইকুয়াল টু কত 7:5, তাই না? তাহলে এটা ছিল আমাদের ঘরের দৈর্ঘ্য প্রস্থের রেশিও। এবার কি বলা হচ্ছে না আমার ঘরের না পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে চারটি লিখতে বলছে। ঠিক আছে, ভালো করে কনসেপ্ট কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে দেখো এমনি আয়তক্ষেত্রাকার, তাহলে এই চিত্রটা কি কেমন দেখতে লাগছে আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রাকারের পরিসীমা জানতে হবে, তাই না? তাহলে তাহলে এক্ষেত্রে আয়তক্ষেত্রাকার পরিসীমা কি হবে? তাহলে পরিসীমা ইকুয়াল টু, তাহলে কি হবে তোমরা নিজেরাই বলো। তাহলে পরিসীমা ইকুয়াল টু, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আছে কি বলো তো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা একক কি দেওয়া ছিল না, একক দেওয়া ছিল না, তাই না? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, বোঝা গেল তো? তাহলে দেখো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে কত, 2 ইন্টু দৈর্ঘ্য কত দেওয়া ছিল 7, তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম। প্লাস প্রস্থ কত ছিল 5 ছিল, তাই না? আমরা কিন্তু দেখে দেখে লিখে দিলাম, বোঝা যাচ্ছে তো? তাহলে এত একক। তাহলে এখানে কিন্তু 2, এখানে এবার এটা গুণ আকারে আছে, তাই না? তাহলে 7 আর 5 যোগ করলে 7 5 কত 12, তাহলে 12 দুগুণে কত হয়ে গেল 24 একক, তাই না? তাহলে আমরা কিন্তু বের করে দিলাম প্রথমে ক্ষেত্রে পরিসীমা কিন্তু বের করে দিলাম কত 24 একক। এবার আমাদের না বলেছে কি, আমাদের বলেছে চারটি বের করতে, তাই না? এটা তো একটি আমরা বের করে দিলাম পরিসীমা, তাহলে আমাদের আরো চারটি বের করতে বলেছে, মানে আমরা কি কি করব ভাই এবার দেখো। তাহলে দেখো আমরা না সেম একই রকম ভাবে আবার, তাহলে একই রকম ভাবে সেম আবার দেখো, তাহলে এখানে চারটি বের করতে বলেছে, একটি বের করে দিয়েছি, আবার বের করব। তাহলে দেখো আমরা না এই দৈর্ঘ্যটার সাথে দুগুণ করে নেবো, দৈর্ঘ্যটা দ্বিগুণ করে নেবো। চারটি বের করতে বলেছে, আবার পরের স্টেপে 3 গুণ করে নেবো, তার পরের স্টেপে 4 গুণ করে নেবো। হয়ে গেল কটা, কটা হয়ে গেল চারটি, বোঝা গেল তো? চলো সেম একই রকম ভাবে তাহলে আবার, তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ এখানে কত হলো 7:5, তাই না? আমি কি বললাম না এর সাথে আমরা দ্বিগুণ করে নেবো। ঠিক আছে, তাহলে এর সাথে দ্বিগুণ করে দিলে কত হয়ে গেল, এর সাথে দ্বিগুণ করে দিলে এখানে 14 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল 10 হয়ে গেল। তাহলে আমাদের বোঝা গেল কি আমাদের দ্বিগুণ করার পর আমাদের চলে আসলো কত দৈর্ঘ্য প্রস্থ রেশিও এত, তাই না? এবার আমরা কিন্তু পরিসীমাটা বের করে নেবো। তাহলে পরিসীমা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে একটু দেখে নেবো। তাহলে দেখো পরিসীমা ইকুয়াল টু কি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তাহলে দেখো পরিসীমা মানে কি বলতো, দেখো পরিসীমা মানে এই পুরোটা, ঠিক আছে? এই পুরোটা কতটা, ঠিক আছে তো? তোমরা তো জানতে। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত, এখানে 14 লিখে দিলাম আমি কিন্তু, প্লাস এখানে লিখে দিলাম 10। তাহলে এখানে বলো কত হচ্ছে, কত একক হচ্ছে পরিসীমাটা। তাহলে কত, তাহলে 2 ইন্টু, হ্যাঁ 14 আর 10 যোগ করলে কত হয়ে গেল 24। তাহলে 24 দুগুণে কত হয় 4 দুগুণে কত 8, আর 2 দুগুণে 4 মানে 48, তাই না? এত একক, বোঝা গেল তো? তাহলে পরিসীমা কিন্তু বের হয়ে গেল আমাদের। এবার আমরা কিন্তু কত, আমরা এটা বের করলাম দ্বিগুণ করে, তাই না? আমাদের তো এখনো বের করতে হবে কত, এখনো আমাদের বের করতে হবে চারটি বের করার কথা বলেছে, আমরা দুটো বের করেছি, আরো দুটো বের করতে হবে এখনো। তাহলে এখানে আবার কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে? আবার আমরা এবার এখানে লিখবো যে দেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, ক্লাস 8 তোমরা কিন্তু পড়ো,
তাহলে দৈর্ঘ্য ইস টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইস টু প্রস্থ, তাহলে এখানে কত আছে 7:5, তাই না? বোঝা গেল তো? তাহলে দেখো এখানে আমরা কি করবো বলতো, এবার আমরা 3 গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 3 গুণ করলে কত, 3 সাথে কত হয়ে গেল 21 হয়ে গেল, ইস টু কত 3 গুণ করলে 3 5 15 হয়ে গেল, কি সোজা। তাহলে এখানে আমাদের পরিসীমা বের করব, কি হবে তাহলে? তাহলে দেখো পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল, এখানে 21 হয়ে গেল, প্লাস হচ্ছে প্রস্থ এত হয়ে গেল, তাহলে 2 ইন্টু ছিল হয়ে গেল এত একক, তাহলে কত হলো 2 ইন্টু, তাহলে 21 আর 15 যোগ করলে কত হচ্ছে 36, তাই না? 36, তাহলে 36 দুগুণে কত হয় আমরা দেখে নেবো, 36 দুগুণে 72 হয়ে গেল, এত একক আমাদের কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে পরিসীমা কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে সেম একই রকম ভাবে আমরা আবার কিন্তু বের করে নেবো। দেখো এবার লাস্ট, তাহলে এখানে কত দৈর্ঘ্য ইস টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইস টু প্রস্থ ইকুয়াল টু তাহলে কত হলো 7:5, তাই না? 7:5 বলো তো? তাহলে চলো এবার আমরা কি করবো না, এর সাথে 3 গুণ করে নেবো। 3 গুণ করেছিলাম, এবার আমরা 4 গুণ করে নেবো। তাহলে 4 গুণ করলে কত হচ্ছে, এখানে রেশিওটা 4 সাথে কত 28 হয়ে গেল এখানে, আর এখানে 4 5 20। তাহলে এখানে এবার পরিসীমা, তাহলে অতএব পরিসীমা তাহলে কত হচ্ছে, পরিসীমা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে বলো তো, এখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 28 এর সাথে আবার 20 যোগ করলাম। দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফর্মুলা আমরা প্রথমেই দেখিয়েছিলাম, ফর্মুলাটা কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে আমরা যদি করি তাহলে 2 ইন্টু, তাহলে 28 আর 20 করলে কত হচ্ছে 48, তাই না? 48 দুগুণে কত হচ্ছে 96, তাহলে এত আমাদের বর্গ একক, এত একক আমাদের হয়ে গেল। তাহলে আমরা কিন্তু পরিসীমা কটা বের করলাম বলো তো, একটা বের করলাম, এই দেখো একটা বের করলাম, এই দুটো বের করলাম, এই 3টি বের করলাম, এই 4টি বের করলাম। আমাদের তো সেটাই জানতে চেয়েছে, আমাদের কি বলা হয়েছিল যে 4টি পরিসীমা কি কি হতে পারে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? নম্বর অঙ্কটাতে কি বলছে একটু দেখে নি। বলছে আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, 26টি, ঠিক আছে? আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেবো আর কি, ঠিক আছে? হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেবো, ঠিক আছে? তাহলে দেখো মোট তাহলে কয়টি আছে, তাহলে এখানে লিখবো যে মোট স্ট্যাম্প, ঠিক আছে? মোট স্ট্যাম্প কটা আছে একটু দেখে নিই, 26টি, তাই না? তাহলে মোট স্ট্যাম্প আছে কত, 26টি। বোঝা গেল তো? এবার বলছি কি আমি ও মিতা, আমার ও মিতার রেশিওটা কত, তাই না? এবার সেটাও দেওয়া আছে এখানে। তাহলে দেখো, তাহলে আমি ও মিতা, তাহলে 8:5, তাই তো? এই অনুপাতে ভাগ করব, এই অনুপাতে 8:5 অনুপাতে কি করব, ভাগ করব, ভাগ করে নেব। বলো এই পর্যন্ত বোঝা গেল তো? সেম সোজা জিনিস। তাহলে এবার আমাদের কি বলা হচ্ছে, হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে পাবো। দেখো এখানে না ভাগ আর আনুপাতিক ভাগ, আর তুমি সেদিন বলছিলে সঞ্চিতা একটু দেখে নাও। তাহলে আনুপাতিক ভাগ, তাহলে মোট স্ট্যাম্প কত, তাহলে আমি পাবো কত, তাই না? তাহলে এখানে লিখবো যে আমি পাবো, তাহলে আমি পাবো ইকুয়াল টু কি, আমাদের মোট স্ট্যাম্প কত 26টি আছে না, ইন্টু করে দেবো, ঠিক আছে? 26টি আছে, আর আমার জায়গায় কটা আছে 8 আছে না এখানে, তাহলে 8টা চলে যাবে উপরে, ঠিক আছে? আর বাকিগুলোর যোগফল কিন্তু এখানে চলে যাবে। তাহলে 8 আর 5 যোগ করলে কত হয় এখানে বলো, 8 আর 5 যোগ করলে কত হয়, তাহলে 13। তাহলে 8 আর 5 যোগ করলে আমাদের 13 হচ্ছে, এই 13 দিয়ে এটা কাটবো, 13 দুগুণে 26, মানে এখানে কত 8 দুগুণে 16, তাই না? 16টি স্ট্যাম্প আছে কার কাছে, আমার কাছে। আমি পাবো 16টি স্ট্যাম্প। এবার সেম একই রকম ভাবে তাহলে মিতা পাবে কত বলো, সেম একই রকম ভাবে তাহলে মিতা পাবে কত পাবে, মিতা তাহলে মোট ছিল 26টি, গুণ করে দেবো। তাহলে মিতার এবার তো 5 আছে, তাই না? মিতার জায়গায় কত আছে 5 আছে না, তাহলে দেখে দেখে আমরা লিখবো 5, তার বাকিটা এবার তোমরা তো জানো 13 হয়েছিল। তাহলে এখানে আনুপাতিক ভাগ আর আমাদের 13 হয়েছিল, 13 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26, 5 দুগুণে 10টি। তাহলে কত হলো, মিতা কয়টি পাবে, তাহলে মিতা পাবে 10টি, আর আমি পাবো 16টি। বলো সোজা না কঠিন? অবশ্যই। তাহলে এবার একই রকম ভাবে কিন্তু আমরা চলে আসবো 6 দাগের অঙ্কটিতে। তো 6 দাগের অঙ্কটাতে আমাদের কি বলা হচ্ছে, বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত বলে দিয়েছে 4:3। পড়ার বই যদি 28টি হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে। আবার বলছে যে মোট বই বা কত হচ্ছে। তাহলে দেখো আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত আমরা লিখে নেবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবো, তাহলে কি দেওয়া আছে যেটা লিখে নেবো, তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত, তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত তাহলে কত দেওয়া আছে এখানে 4:3, তাই না? এটা আমাদের রেশিও দেওয়া আছে।
বলছে পড়ার বই 28টি, তাহলে আমরা এখানে দেখে দেখে লিখবো যে পড়ার বই তাহলে ইকুয়াল টু কত হলো, 28টি পড়ার বই আছে, তাই না? তাহলে পড়ার বই যদি 28টি হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত, তাই না? তাহলে এখানে অতএব দিয়ে লিখবো, তাহলে গল্পের বইয়ের সংখ্যা, অতএব গল্পের বই, তাহলে গল্পের বই তাহলে কত হচ্ছে বলো তো? গল্পের বই আমরা কিভাবে লিখবো দেখো, তাহলে আমাদের এখানে তো পড়ার বই, তাহলে আমাদের বইটা ছিল তো টোটাল 28টি, তাই না? তাহলে পড়ার বই তো আমাদের 28টি, তাই না? 28 গুণ করে দেবো। দেখো আমাদের না গল্পের বই বের করছি, একটা জিনিস এবার একটু লক্ষ্য রাখবে, একটু আলাদা হচ্ছে। এখানে কিন্তু আমরা গুণটা করার পর কি করবো বলো তো? এখানে দেখো আমাদের না যেহেতু গল্পের বই বের করছি, তাই না? তাহলে গল্পের বইয়ের এখানে কত আছে একটু দেখে নেবো। তাহলে গল্পের বইয়ের এখানে রেশিওতে কত ছিল, 3 ছিল না? তাহলে সেই 3টা কিন্তু আমরা এই উপরে লিখে দিলাম, ঠিক আছে? আর এখানে এই যে পড়ার বই না, এই পড়ার বই তো আমাদের এখানে পরিষ্কার দেখো দেওয়াই আছে, তাই না? পড়ার বই আমাদের পরিষ্কার কত দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে না? তাহলে যেহেতু আমাদের এই পড়ার বই এখানে 4 দেওয়া আছে, আমরা কিন্তু এই 4টাই এখানে লিখবো। বোঝা গেল তো? তাহলে 4 দিয়ে কাটলাম, 4 সাথে কত, 28, তাহলে কত হলো, 3 সাথে 21, তাহলে 21টি পড়ার বই আছে আমাদের। হ্যাঁ, এটাই জানতে চেয়েছিল। এবার আমাদের জানতে চেয়েছে যে মোট বইয়ের সংখ্যা কত, তাই না? তাহলে মোট বইয়ের সংখ্যা কত, তাহলে অতএব দিয়ে লিখবো মোট বই, তাহলে মোট বই, তাহলে দেখো আমাদের পড়ার বই ছিল কত, 28টি না? 28টি ছিল, আর এখন গল্পের বই, তাহলে পড়ার বই আর গল্পের বই যোগ করে দিলে তো মোট বই কত ছিল জানা যাবে। তাহলে পড়ার বই আর গল্পের বই তাহলে মোট এখানে যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে বলো, 28 আর 21 যোগ করলে কত, এই 8 আর 1 9, আর এই 2 আর 2 4, মানে 49টি। তাহলে বোঝা গেল তো? তাহলে মোট বই আমাদের কত হলো, 49টি। বলো সোজা না কঠিন? হ্যাঁ, তাহলে চলে আসবো কিন্তু এবার 7এর দাগের অঙ্কটিতে। তাহলে দেখো 7এর দাগের অঙ্কটিতে বলছে এক ধরনের গহনার সোনা ও রূপো 4:7 রেশিওতে মেশানো আছে, ঠিক আছে? একটা গহনাতে ওই রকম গহনায় 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে বলতো? 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো? তাহলে দেখো এখানে গহনাতে সোনা ও রূপোর রেশিও বলে দেওয়া আছে, তাই না? তাহলে এখানে লিখবো সোনা ও রূপোর অনুপাত, তাহলে সোনা ও রূপোর অনুপাতটা কত দেওয়া আছে, 4:7, তাই না? রেশিওটা বলে দেওয়া আছে। বলছে ওই রকম তত, আর আচ্ছা রূপোর কত দেওয়া আছে বলতো? রূপোর পরিমাণ তাহলে কত দেওয়া আছে, এখানে দেখবো যে রূপোর পরিমাণ আমাদের দেওয়া আছে, রূপোর পরিমাণ, তাহলে রূপোর পরিমাণ আমাদের কত দেওয়া আছে, 357, তাই তো? 357 মিলিগ্রাম। হ্যাঁ, তাহলে এখানে রূপোরটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি, সোনা কত মেশানো হয়েছে, তাই না? তাহলে সোনার পরিমাণ তাহলে বের করে নেবো। তাহলে এখানে লিখবো সোনার পরিমাণ, তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব সোনার পরিমাণ, তাই না? তাহলে সোনার পরিমাণ তাহলে এখানে কত হচ্ছে কিভাবে বুঝবো? দেখো এখানে আমি কি বললাম, তাহলে এখানে 357, তাহলে আমরা সেটা লিখলাম, গুণ আকারে লিখে দিলাম, হলো তো? চলো আমাদের না সোনার পরিমাণ, তাহলে এখানে সোনা কত, সোনা তো 4, সেই 4টাকে আমরা উপরে লিখলাম। আর এখানে দেখো পরিষ্কার রূপোর কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, তাই না? আমরা কিন্তু সেটা কিন্তু এখানে লিখে দেবো, 7টা কিন্তু লিখে দেবো, ঠিক আছে? বোঝা গেল তো? তাহলে দেখো এখানে যদি 7 দিয়ে কাটাকাটি করি কত হচ্ছে বলো তো? 7 দিয়ে যদি কাটলে, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 1 7, তাহলে কত হলো 51, 4 দিয়ে গুণ করে দিলে কত হয়, 4 1 4, 4 5 20, তাহলে কত, 204 এত মিলিগ্রাম, তাই না? তাহলে বোঝা গেল তো? তাহলে এটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। তাহলে ওই রকম গহনায় 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? তাহলে এখানে আমরা বলে দেবো 204 মিলিগ্রাম সোনা মেশানো হয়েছিল। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে 204 মিলিগ্রাম সোনা মেশানো হয়েছিল। তাহলে বোঝা গেল তো? 204 মিলিগ্রাম সোনা মেশানো হয়েছিল। তাহলে এবার কিন্তু আমরা চলে আসবো 8এর দাগের অঙ্কটিতে। বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের রেশিও জানতে চাচ্ছে। সমবাহু ত্রিভুজ, তাই না? আগে আমরা জানবো সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ কেউ বলতে পারবে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? তাহলে এই একটা মনে করো সমবাহু ত্রিভুজ আমি আঁকলাম, তাই না? 3টি বাহু সমান লাগছে তো ভাই? হ্যাঁ, তাহলে দেখো যে সমবাহু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কে বলতে পারবে? 180 ডিগ্রি। তাহলে চলো, তাহলে সমবাহু, তাহলে এখানে ভেরি গুড, তাহলে সমবাহু
ত্রিভুজের তিনটি, তাই না, তিনটি বাহুর সমষ্টি কত হয়? সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের, তাই না, তিনটি কোণের সমষ্টি কত হচ্ছে তাহলে 180 ডিগ্রি। এবার তুমি যদি বলো যে এটা তো 180 ডিগ্রি হলো, তাহলে আমি এক একটা কোণ কত করে জানবো কি করে, তাই না? যেহেতু তিনটি কোণ, তাই আমরা কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 6 18, তাহলে মানে 60 ডিগ্রি। তার মানে এক একটা কত করে হলো? 60 ডিগ্রি করে হলো, তাই না? এক একটা 60 ডিগ্রি করে হলো। তাহলে এবার আমাদের জানতে চাই যে তিনটি কোণের অনুপাত কত হবে। তাহলে আমরা খুবই তাড়াতাড়ি বের করে দেবো। তাহলে চলো, তাহলে এখানে লিখবো যে অতএব সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তাই না? তাহলে তিনটি কোণের অনুপাত তাহলে কত হবে বলো? চলো তোমরা এখানে নাম যদি মনে করো নাম দেবে, তাহলে এ এখানে নাম দাও, বি এখানে নাম দাও, সি, ঠিক আছে? এরকম নামও দিতে পারো। তাহলে দেখো প্রথমে আমি এক একটা কোণ লিখবো, ঠিক আছে? চলো আমরা প্রথম না এই কোণটা লিখবো। তাহলে এখানে কি লিখবো? এখানে কিন্তু বি এ সি লিখলাম, ঠিক আছে? তার মানে কোণ সবসময় মাঝেরটা হবে, মনে রাখবে তো, মাঝেরটা হয়, তাই না? ঠিক আছে, তাহলে এটা ইস টু। তাহলে এবার আমরা এই কোণটা লিখবো, তাহলে এখানে লিখবো এ বি সি, বোঝা গেল তো? তাহলে ইস টু, এবারে আমরা এই কোণটা পেলাম। আচ্ছা দেখো, এই কোণটা লিখলাম, এই কোণটা লিখলাম, তাই না? এবার আমরা লিখবো এই কোণটা, কি সোজা, কোণ সবসময় মাঝেরটা হবে। তাহলে এখানে হবে এ সি বি, বোঝা গেল কি না? এই মাঝেরটা কোণ সবসময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানেও 60 ডিগ্রি আসলো, এখানেও আমাদের 60 ডিগ্রি, এখানেও আমাদের 60 ডিগ্রি। তাহলে 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাহলে আমাদের কত হলো? 1:1:1। বোঝা গেল তো? তাহলে এই আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে আসলো। আশা করি খুব ভালোভাবেই বোঝা গেছে। তাহলে সেম একই রকম ভাবে আমরা 9 দাগের অঙ্কটাও করব। চলে আসবো কিন্তু 9 দাগের অঙ্কটিতে। তাহলে দেখো 9 দাগের অঙ্কটিতে তাহলে কি আছে বলছে না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি হবে জানো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, তাই না? হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে ত্রিভুজটা দেখতে ঠিক এইরকমটা হবে, তাই না? এই দুটো সমান হবে, তাই না? সমকোণী, একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ। আর এটা যদি 90 হয় আর বাকিগুলো 45 45 করে 90 হবে, তারপরে তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে বোঝা গেল তো? তাহলে এখানে হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো হয়েছে। তাহলে এটাই আমরা লিখে দেবো সমকোণী সমদ্বিবাহু। তাহলে এখানে লেখো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাত ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে আমাদের? একটা 90 ডিগ্রি হচ্ছে, তাই না? 90 ডিগ্রি, তারপরে এখানে কত? 45 ডিগ্রি, এটা কত? 45 ডিগ্রি। তাহলে এখানে কাটাকাটি করলে 45 দুগুণে কত? 90, 45 একে 45, 45 একে 45, মানে 2:1:1। তোমরা এখানে নামকরণ দিয়েও করতে পারো, এ বি সি, যেমন আগেরটা করালাম ওরকম করতে পারো, বা এরকম একেবারে এরকমও করে দিতে পারো, তাহলে বোঝা গেল তো? তাহলে এবার আমরা চলে আসবো কত? তাহলে দেখো 10 দাগের অঙ্কটিতে কি আছে বলছে, 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেবো? সেম একই রকম অঙ্ক আছে, তাই না? তাহলে চলো, তাহলে লিখবো 210 টাকা, তাই না? তাহলে মোট টাকার পরিমাণ, তাহলে এখানে লিখবো মোট টাকার পরিমাণ। তাহলে কত আছে এখানে? মোট টাকা পরিমাণ কত আছে এখানে? 210 টাকা, তাই না? তাহলে 210 টাকা। আচ্ছা, ফতেমা ও শাকিলের মধ্যে যে রেশিওতে ভাগ করে দেওয়া হচ্ছে সেটা একটু লিখে নেবো। তা ফতেমা, এখানে লিখে নাও ফতেমা ও শাকিলের তাহলে কত অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছিল? 3:4 এই অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছিল না? তাহলে এখানে বলা হচ্ছে যে কাকে কত টাকা দেবো। তাহলে ফতেমাকে কত টাকা দেওয়া হবে বলো তো? তাহলে লেখো যে অতএব ফতেমাকে দেওয়া হবে, তাহলে ফতেমাকে দেওয়া হবে কত? টোটাল টাকা ছিল কত? 210 গুণ, দেখো ফতেমার এখানে কত ছিল? 3 ছিল, তাই না? তাহলে আমরা কিন্তু এই 3টাকে উপরে লিখবো, বাই দিয়ে কি করবো বলতো? এবার আমরা না এই দুটাকে যোগ করব, তাই না? তার কারণ দেখো আমাদের মোট টাকার পরিমাণ তো দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে এই যোগ করলে কত হচ্ছে? 7। তাহলে 7 এখানে যোগ করলে কাটাকাটি করলে কত? 3 7 21 30, বোঝা গেল তো? তার 3 3 কত? 90। তাহলে ফতেমাকে কত টাকা দেওয়া হলো? 90 টাকা।
আচ্ছা, তাহলে আবার শাকিলকে কত টাকা দেওয়া হলো দেখে নেবো। আবার শাকিলকে দেওয়া হবে কত? শাকিলকে দেওয়া হবে কত বলো তো? এখানে 210 লিখলাম তো। আচ্ছা, শাকিলের এখানে কত আছে রে বাবু? শাকিলের সোজা কত আছে? 4 আছে না, তাই না? তাহলে 4টাকে এখানে লিখলাম আর 7টাকে তলায় লিখলাম। তাহলে কাটাকাটি করলাম, 3 7 21 30 হয়ে গেল না? তাহলে এখানে 3 4 0 0 3 4 12 2 হাতে 120 টাকা। বোঝা গেল তো? তাহলে বোঝা গেল তো, শাকিলকে দেওয়া হবে 120 টাকা, ফতেমাকে দেওয়া হবে 90 টাকা। তাহলে এবার আমরা চলে আসবো 11 দাগের অঙ্কটিতে। ওগুলো তুলে নিচ্ছ তো? ইয়েস অর নো, লাউডলি। তাহলে দেখো, বলছে মহিত এক দোকান থেকে না 18 টাকায় 6টি কলা কিনে আনলো, ঠিক আছে? কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়ে ফেলেছে, তাই না? চলো, এখানে না কন্ডিশন আছে, দুটো কন্ডিশন আছে। কিভাবে আমরা একটু লিখবো দেখো। প্রথমে আমি লিখলাম না, প্যাকেটে কি লিখবো? টাকা, তাই না? আর এখানে লিখবো কলার পরিমাণ। কলার পরিমাণ প্যাকেটে লিখে দেবো কি? সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ, দেখো, তাহলে এখানে পরিমাণ লিখতে হবে না, তোমরা এখানে সরাসরি লিখে দাও কলার সংখ্যা, ঠিক আছে? বোঝা গেল তো? কলার সংখ্যা লিখে দাও। তাহলে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য দেয়, তাহলে 6টা কলা কিনলে কত? 18 টাকা, তাই না? তাহলে 18 টাকায় তাহলে বাবু কত পাওয়া যাচ্ছে রে? 6টা, তাই না? তাহলে এই 6টি কলা তাহলে পাওয়া যাচ্ছে 18 টাকা। বোঝা গেল তো? আর এখানে বলছে কিন্তু রাজু আবার অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনেছে। তাহলে 72 টাকায় কত পাওয়া যাচ্ছে? তাহলে 2 ডজন, তাই না? তাহলে এখানে 2 ডজন, তাহলে 2 ডজন মানে কয়টি কলা? 2 ডজন মানে এখানে 1 ডজন মানে 12 হলে, আর 2 ডজন হলে তাহলে কত? 12 দোকানে কত? 24টি কলার কথা বলা হচ্ছে এখানে, তাই না? বোঝা গেল তো? তাহলে এবার আমাদের এখানে জানতে চাচ্ছে কি বলতো? আমাদের এখানে জানতে চাচ্ছে যে অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে, তাই না? তাহলে কে বেশি টাকা দিয়েছে বুঝবো কি করে? তাহলে এখানে লিখবো যে অতএব এখানে আমরা না এরকম ভাবে একটু টেনে নেবো, ঠিক আছে? এখানে আমরা লিখবো যে কলার দামের রেশিও। এখানে লিখবো কলার দামের অনুপাত। তাহলে কলার দামের অনুপাত তাহলে কত হচ্ছে আমরা একটু দেখে নেবো, তাই না? তাহলে এখানে 18 বাই কত? 72। তাহলে এটা আমরা একটু কাটাকাটি করলাম, তাই না? তুমি কাটাকাটি করলে কত হচ্ছে বলো? এখানে যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, তাই না? আচ্ছা, এখানে 2 দিয়ে কাটলে এখানেও 2 দিয়ে কাটলে হবে 3 দুগুণে কত? 6, সরি 6 দুগুণে 12 এখানে হবে, তাই না? বোঝা গেল তো? এবার যদি এটা 9 দিয়ে কাটি, 9 একে 9, 4 লং 36, তার মানে বোঝা গেল তো? মানে আমাদের কিন্তু 1:4 হলো, তাই না? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আমাদের কত হলো? এখানে 1:4 হলো। বোঝা গেল তো এই পর্যন্ত? সেম একই রকম ভাবে কলার সংখ্যার অনুপাতটাও বের করে নেবো। তাহলে এখানে তোমরা লেখো যে কলার সংখ্যার অনুপাতটা কত হচ্ছে দেখে নাও। তাহলে দেখো, কলার সংখ্যার অনুপাতটা তাহলে কত হচ্ছে এখানে? তাহলে কত হচ্ছে এখানে? 6 বাই কত? 24। তাহলে 6 দিয়ে 6 কে 6, 4 ছক 24 হয়ে গেল। তার মানে 1:4। মানে বুঝতে পারলে তো দুটো রেশিও কি হয়ে গেল? একই রকম হয়ে গেল। তার মানে এখানে কি হবে? অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। আমরা লিখবো কেউ বেশি টাকা দেয়নি, দুজনে সমান টাকা দিয়েছে, তাই না? রেশিও যেহেতু সমান হয়ে গেছে, তার মানে দুজনের টাকা দেওয়ার পরিমাণও সমান ছিল। তাহলে তোমরা অতএব দিয়ে লিখে দাও। তাহলে লিখবো যে দুজনে সমান টাকা দিয়েছে। তাহলে বোঝা গেল তো? আজকে ক্লাসের লাস্ট অঙ্কটা কি আছে? 12 দাগের অঙ্কটাতে কি বলছে? আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি, ঠিক আছে, 1 কিলোমিটার। বলছে ও 600 মিটার দূরে, ও 600 মিটার দূরে, ঠিক আছে? বলছে আয়েশা কিন্তু 1 কিলোমিটার দূরে আর কামালের 600 মিটার দূরে, ঠিক আছে? আচ্ছা, আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে, আচ্ছা, আয়েশা 20 মিনিটে আর কামাল তাহলে কত? 12 মিনিটে স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা কি একই সময় এসেছে, ঠিক আছে, না একজন আগে স্কুলে এসেছে। কিভাবে বুঝবো? সেম একই রকম ভাবে আমরা না বের করে নেবো, ঠিক আছে? তাহলে দেখো, এখানে প্রথমে আমরা বের করে নেবো যে দূরত্বটা, ঠিক আছে? এখানে আমরা দূরত্বের পরিমাণ বের করে নেবো, ঠিক আছে? দূরত্বটা কত? দূরত্বটা না, দূরত্বের একক তোমরা তো জানতে, মিটার। দূরত্বের এককটা মিটারে হয়, তোমরা জানো, মিটারে। তাহলে মিটারে করব। সময় ব্র্যাকেটে কি থাকবে? ঘন্টা। বোঝা গেল তো?
তাহলে দেখো এবার এখানে কি বলছে যে আয়েশা 1 কিমি, তাই না ভাই? তাহলে দেখো এখানে 1 কিমি, 1 কিলোমিটারকে মিটারে করলে মানে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। বোঝা গেল তো? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখে দেবো। তাহলে এটা কে? আয়েশা। আর আয়েশা সে কত মিনিটে যাচ্ছে বলো তো? সে 20 মিনিটে যাচ্ছে। বোঝা গেল তো? সে কত মিনিটে যাচ্ছে? 20 মিনিটে যাচ্ছে। আচ্ছা, আর একজন আছে কে? কামাল, সে হচ্ছে 600 মিটার যাচ্ছে। বোঝা গেল তো? সে 600 মিটার যাচ্ছে কত মিনিটে? 12 মিনিটে। তাহলে সেম আমি তৈরি করে দিলাম, তোমরা এবার অবশ্যই পারবে। সেম একই রকম ভাবে রেশিওটা বের করে নাও। তাহলে এখানে আমরা কি বের করব? যে দূরত্বের, এখানে লিখবো যে দূরত্বের অনুপাত। তাহলে দূরত্বের অনুপাত কত হচ্ছে আমাদের? এখানে 1000 দিয়ে আমরা কিন্তু এই 600টাকে এরকম ভাবে ভাগ আকারে লিখে দেবো। এই দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে চলে গেল। আচ্ছা, 10 আছে আর 6 আছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এখানে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তার মানে আমাদের রেশিও 5:3 বেরিয়েছে, তাই না? বোঝা গেল তো? 5:3 বেরিয়েছে। তাহলে এখানে এনার কত বের হচ্ছে দেখে নি। তাহলে এখানে আমরা লিখে নেবো সময়ের অনুপাত। তাহলে কত হচ্ছে? তাহলে সময়ের অনুপাত তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে 20/12 লিখলাম। তাহলে এখানে কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 10 দুগুণে কত? 20, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। তাহলে আবার এটা 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, মানে এখানেও কত? 5:3। তাহলে এখানেও আমাদের কিন্তু 5:3 বেরিয়েছে। তাহলে বোঝা গেল তো? তার মানে কি দুটো রেশিও সমান হয়েছে, তাই না? তাহলে দুটি রেশিও সমান হলে তাহলে আমরা কি বলবো? যে এরা কেউ কারোর থেকে আগে এসে পৌঁছায়নি, দুজনে কি সমান সময়ে এসে পৌঁছেছে, তাই না? তাহলে এখানে লিখে দেবো যে ওরা একই সময়ে এসে পৌঁছেছে। তাহলে এখানে লিখে দেবো তাহলে অতএব ওরা দুজন একই সময়ে স্কুলে এসেছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।